অ্যান্টার্কটিকার সেই বরফ ঢাকা নিস্তব্ধ আকাশ, যেখানে আজও কোনো যাত্রীবাহী বিমান সাধারণত প্রবেশ করে না, সেখানে কি লুকিয়ে আছে প্রকৃতির কোনো অদৃশ্য নিষেধাজ্ঞা? নাকি মানুষের প্রযুক্তি এখনও সেই চরম বাস্তবতাকে পুরোপুরি জয় করতে পারেনি? এই প্রশ্ন ঘিরে দীর্ঘদিন ধরেই কৌতূহল কাজ করছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিমান বিশেষজ্ঞদের মধ্যেও। কল্পনা করলে দেখা যায়, যদি কোনো বাণিজ্যিক ফ্লাইট হঠাৎ সেই সাদা অসীম আকাশপথে প্রবেশ করত, তবে নিচে শুধু দেখা যেত বরফের অন্তহীন রাজ্য, দিগন্ত জোড়া শূন্যতা আর এক ভয়ঙ্কর নিস্তব্ধতা, যেখানে শব্দ যেন হারিয়ে যায় প্রকৃতির বিশালতায়। কিন্তু বাস্তবতা হলো, এত উন্নত বিমান প্রযুক্তি, আধুনিক নেভিগেশন সিস্টেম এবং শক্তিশালী ইঞ্জিন থাকা সত্ত্বেও কেন আজও এই আকাশপথ এড়িয়ে চলে প্রায় সব বাণিজ্যিক ফ্লাইট? এই প্রশ্নের উত্তর একাধিক কারণ, সীমাবদ্ধতা এবং বাস্তব ঝুঁকির মধ্যেও লুকিয়ে আছে। বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে এর প্রথম এবং প্রধান কারণ হল ফ্লাইট রুট পরিকল্পনা বা গ্রেট সার্কেল রুট। পৃথিবীর গোলাকার মানচিত্রে দুটি দূরবর্তী শহরের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কম সময় মেরু অঞ্চল দিয়ে অতিক্রম করে। তাই উত্তর মেরুর উপর দিয়ে নিউ ইয়র্ক থেকে এশিয়া বা ইউরোপগামী ফ্লাইটগুলো সহজেই যাতায়াত করে, কারণ সেখানে আলাস্কা, গ্রিনল্যান্ড এবং উত্তর ইউরোপের মতো বিকল্প বন্দরগুলো জরুরি অবতরণের সুযোগ তৈরি করে। কিন্তু দক্ষিণ গোলার্ধে অবস্থিত সিডনি, জোহানেসবার্গ বা সান্তিয়াগোর মতো শহরগুলোর মধ্যে যে রুট তৈরি হয়, তা সাধারণত অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ড অতিক্রম করার মতো কার্যকর বা নিরাপদ নয়। দ্বিতীয় বড় কারণ হল আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধি ETOPS, অর্থাৎ এক্সটেন্ডেড রেঞ্জ টুইন ইঞ্জিন অপারেশনাল পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস। এই নিয়ম অনুযায়ী যে কোনো টুইন ইঞ্জিন যাত্রীবাহী বিমানকে এমন পথ অনুসরণ করতে হয় যাতে জরুরি পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাছাকাছি কোনো নিরাপদ বিমানবন্দরে অবতরণ করা যায়। কিন্তু অ্যান্টার্কটিকার বিশাল বরফ ঢাকা ভূখণ্ডে এমন কোনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিমানবন্দর নেই যেখানে শত শত যাত্রী নিয়ে একটি বিমান নিরাপদে অবতরণ বা উদ্ধার পেতে পারে। এর সঙ্গে যুক্ত হয় প্রকৃতির চরম রূপ। অ্যান্টার্কটিকার তাপমাত্রা অনেক সময় -60°C নিচে নেমে যায়, যা বিমানের জ্বালানি জমে যাওয়ার মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। পাশাপাশি প্রবল তুষার ঝড়, তীব্র বাতাস, হোয়াইট আউট অবস্থার কারণে দৃশ্যমানতা সম্পূর্ণ শূন্যে ভেসে আসে, যা পাইলটদের জন্য দিক নির্ধারণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এইসব কারণ মিলিয়ে পুরো অঞ্চলটি বাণিজ্যিক ফ্লাইটের জন্য একটি উচ্চ ঝুঁকিপূর্ণ জোনে পরিণত হয়েছে। ইতিহাসও এই ভয়ের কারণ বড় ভূমিকা রেখেছে। 1979 সালে এয়ার নিউজিল্যান্ডের একটি দর্শনার্থী ফ্লাইট মাউন্ট এয়ারবেসে বিধ্বস্ত হয়, যেখানে 257 জন যাত্রীর সবাই প্রাণ হারান। তদন্তে উঠে আসে মেরু অঞ্চলের নেভিগেশন ত্রুটি, ভুল মানচিত্রে বোঝাপড়া এবং বরফ ঢাকা ভূখণ্ডে ভিজুয়াল বিভ্রান্তি। এই ঘটনা বিশ্বজুড়ে বিমান শিল্পে গভীর প্রভাব ফেলে এবং অ্যান্টার্কটিকা রুট নিয়ে নতুন করে সতর্কতা তৈরি করে। অন্যদিকে প্রযুক্তিগত সীমাবদ্ধতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টার্কটিকার স্থায়ী রাডার নেটওয়ার্ক, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বা নিরবচ্ছিন্ন যোগাযোগ অবকাঠামো নেই। স্যাটেলাইট যোগাযোগ থাকলেও তা সবসময় নির্ভরযোগ্য নয়। কোনো বিমান যদি জরুরি পরিস্থিতিতে সমস্যায় পড়ে, সেখানে উদ্ধারকারী দল পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এছাড়া অর্থনৈতিক দিকটিও উপেক্ষা করা যায় না। বিশ্বের অধিকাংশ মানুষ, ব্যবসা এবং বাণিজ্যিক কেন্দ্র উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় আর্কটিক রুট সবসময় বেশি ব্যবহারযোগ্য ও লাভজনক, কিন্তু দক্ষিণ মেরুর দিকে যাত্রীবাহী এবং বাণিজ্যিক জাহাজ তুলনামূলকভাবে অনেক কম, ফলে অ্যান্টার্কটিকার রুট এয়ারলাইন্সগুলোর জন্য লাভজনক নয়। সব মিলিয়ে অ্যান্টার্কটিকা আজও রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং চ্যালেঞ্জিং আকাশসীমা হিসেবে, যেখানে আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক নিয়ম এবং প্রকৃতির কঠোর বাস্তবতা একসাথে মিলে তৈরি করেছে এক অদৃশ্য সীমারেখা। এই সীমারেখার কারণে বাণিজ্যিক বিমান চলাচল আজও যেখানে সীমিত, এবং অ্যান্টার্কটিকার আকাশ রয়ে গেছে মানুষের জন্য এক নীরব, রহস্যময় এবং প্রাণ অনধিগম্য অঞ্চল হিসেবে।